ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার নতুন একটি ভিডিও, সেটা হচ্ছে ইতিহাস। দ্বিতীয় অধ্যায় তোমাদের এই ইতিহাস যে পরীক্ষা তার সিলেবাস দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, ঠিক আছে? তাহলে আমি প্রথমে দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ 16 পৃষ্ঠা থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ অধ্যায় নিয়ে আমি তোমাদের আলোচনা করব। বই বিশ্লেষণ করে সকল প্রশ্ন উত্তর দেখাবো। সঠিক উত্তরটি নির্বাচন করুন, অর্থাৎ এমসিকিউ সত্য মিথ্যা নির্বাচন করুন, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ করো এবং বেমানান শব্দ বাছাই করো, একটি বা দুটি শব্দে উত্তর, 5-6টি বাক্য উত্তর। অর্থাৎ এই অধ্যায়ের টুকিটাকি সমস্ত কিছু 100% কমনের নিশ্চয়তা। এবং বইয়ের পিছনে দেখবা তোমাদের অনেক প্রশ্ন থাকে ইতিহাস বইয়ের পিছনে, সেই প্রশ্নের উত্তরও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কাজে তোমরা এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। তাহলে প্রথমে আমি এই ভিডিওতে যে গুলি বললাম সেগুলি আবার গুছিয়ে যদি বলি, 16 পৃষ্ঠা থেকে 28 পর্যন্ত বইয়ের সব সাজেশন সম্পূর্ণ অধ্যায়, বই বিশ্লেষণ, সঠিক উত্তরটি নির্বাচন, এক কথা এমসিকিউ, ট্রু ফলস, বেমানান শব্দ, স্তম্ভ মিলাও, শূন্যস্থান পূরণ, একটি বা দুটি শব্দ উত্তর, 5-6টি বাক্য উত্তর, দ্যাট মিনস 5 মার্কের, এবং তোমার কি হলো 100% কমনের নিশ্চয়তা। যাই হোক, এবার আমার প্রথমে বইয়ের পিছনে যে প্রশ্নগুলি আছে সেগুলি তোমাদের দেখাই। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো, এবং 2 নম্বরে হচ্ছে স্তম্ভ মিলকরণ, এবং 3 নম্বরে 2 মার্কের প্রশ্ন, এবং 4 নম্বরে 2টি প্রশ্ন আছে। আমি এই বইয়ের পিছনের প্রশ্ন বাদেও আরও সকল প্রশ্নের উত্তরে আমি তোমাদের দেখাবো। যাই হোক, এবার প্রথম যেটা সঠিক বা শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষ প্রথমে কি করেছিল? আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। এরপর 2 নম্বর, আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? হাতিয়ার ছিল পাথরের কুঠার। তারপর 3 নম্বরের প্রশ্ন 1-3, আদিম মানুষ জীবনে প্রথম জরুরি আবিষ্কার ছিল আগুন, এবং ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলকরণ, যেমন কৃষিকাজ, পশুপালন, ভীমবেটকা, এরকম করে তোমাদের আরও বেশ কয়েকটা ছিল, তাই তো? তাহলে মাঝের পাথরের যুগে আমি যদি মানুষের প্রধান জীবিকা ছিল পশুপালন, এবং নতুন পাথরের যুগে মানুষের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। কর্ণাটকের গুলবাগ জেলার উত্তর পশ্চিমে হুসুঙ্গি উপত্যকা অবস্থিত, এবং মধ্যপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্ধ্য পর্বতের গা ঘেঁষে নির্জন জঙ্গলে ভীমবেটকা অবস্থিত। এই হচ্ছে তোমার আসল তথ্য বা কথা। তাই আমি যদি এখন এই স্তম্ভ মিলকরণ দেখাই, তাহলে কৃষিকাজ, কৃষিকাজটা কোথায় ছিল মনে আছে তো? কৃষিকাজ হচ্ছে নতুন পাথরের যুগ, নতুন পাথরের যুগ। তারপর পশুপালন, পশু হচ্ছে মাঝের পাথরের যুগ। তারপরে ভীমবেটকা, একটু আগে যেটা বলছি মধ্যপ্রদেশ, ঠিক আছে? তারপর হুচুঙ্গি, হুচুঙ্গি হচ্ছে কর্ণাটক। এই হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন। এবার 3 নম্বরের প্রশ্ন, নিজের ভাষায় ভেবে লেখো। 3 নম্বর, আদিম মানুষ যাযাবর ছিল কেন? আদিম মানুষ পাকাপাকি একটা অঞ্চলে বসতি করে তোলেনি, কিছু সময় থাকার জন্য তারা বেছে নিত প্রাকৃতিক গুহা, তা না হলে খোলা আকাশের নিচেই দিন কাটাতো, দল বেঁধে পশু শিকার করতো এবং ভাগ করে খেত। তারা পোশাক তৈরি করতে কোনোদিনও শিখেনি, তাই আদিম মানুষ যাযাবর ছিল। এরপর আমার 2 নম্বর 3-2, আগুনে জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? মানুষ হঠাৎ একদিন পাথরের সঙ্গে পাথর ঘষে কিংবা কাঠে ঘষা লাগিয়ে আগুন জ্বালাতে শেখে। এরপর থেকে তাদের জীবনযাত্রায় বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তারা শীত থেকে বাঁচতে এবং হিংস্র জন্তুর আক্রমণ থেকে বাঁচতে আগুনের ব্যবহার শুরু করে। তারা কাঁচা মাংসের পরিবর্তে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করে। তাতে দাঁত ও চোয়ালের জোর কম লাগতো, ফলে ধীরে ধীরে তাদের চোয়ালে সরু হতে থাকে এবং সামনের উঁচু দাঁত ছোট হতে থাকে। এবারে হচ্ছে 3-3, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তারা কি কি লাভ হয়েছিল? আদিম মানুষ জোট বেঁধেছিল খাদ্যের অনিশ্চয়তা দূর করতে এবং জন্তুদের আক্রমণ থেকে বাঁচতে। এর ফলে তারা দল বেঁধে পশু শিকার শুরু করে এবং পশুপালন করতে শুরু করে, ফলে খাবার ও দুধ পাওয়া যেত বেশি। তাছাড়া জমি ভাগ করে তারা কৃষিকাজ করতে শুরু করে। এবারে হাতে কলমে যদি আমরা 4-1, 4-2 এরকম দুটো প্রশ্ন। পাশের ছবিটি আমরা যদি দেখি, ছবিটি এটা মানুষের প্রতিটি ধাপের মধ্যে কি কি বদল দেখতে পাওয়া যাচ্ছে। অস্ট্রালোপিথেকাস পর্যায়ে এর থেকে মানুষ তারা 2 পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত, শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত, তাই চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরে গাছে ডাল
দিয়ে ধাক্কা মারতো এবং পাথর ছুঁড়তে চেষ্টা করতো। পরে হোমো হাবলিস পর্যায়ে দক্ষ মানুষ এরা দলবদ্ধভাবে থাকতো, ছোট হাঁটতে পারতো, ফলমূল পাশাপাশি কাঁচা মাংস খেত। এরা প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতো এবং পাথরের সঙ্গে পাথর ঘষে অস্ত্র বানাতে শিখেছিল। পরে হোমো ইরেক্টাস পর্যায়ে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এরা দুপায়ে ভর দিয়ে দাঁড়াতে পারতো, দল বেঁধে গুহায় থাকতো, শিকার করতো, আগুনের ব্যবহার শিখেছিল। এছাড়া এরা স্তর কাটা, নুড়ি, পাথরের হাতিয়ার ও হাত কুঠার বানাতে শিখেছিল। হোমোসেপিয়েন্স বুদ্ধিমান মানুষেরা পর্যায়ে দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর চামড়া পড়তো। এছাড়া এরা ছোট ধারালো পাথরের অস্ত্র ও বর্ষা জাতীয় অস্ত্র বানাতে পারত। এরপরে আমাদের 4-এর 2 নম্বর পাশের ছবি দুটি থেকে আদিম মানুষ পাথরের হাতিয়ার বানানোর পদ্ধতি বিষয়ে কি কি জানা আছে? হ্যাঁ, তা জানা যায় তা হলো পুরানো পাথরের যুগে মানুষ পাথরের সঙ্গে পাথর ঘষে হাতিয়ার তৈরি করত। এরপরে তারা ছোট পাথরের উপর আঠা অথবা পশুর হাড় দিয়ে ধারালো হাতিয়ার বানাতো। এছাড়া অনেক সময় কাঠের ফলাওর সঙ্গে ধারালো পাথর জুড়ে হাতিয়ার তৈরি করা হতো, যার ফলে সেগুলি ধরতে সুবিধা হতো। এরপরে একটি বাক্য উত্তর। ইতিহাস কি? এক কথায় ইতিহাস হলো মানুষ ও তার কাজকর্মের ধারাবাহিক পরিবর্তনের কাহিনী। আদিম মানুষের পরিবার কি নামে পরিচিত? হোমিনিড নামে পরিচিত। এপ কাদের বলে? এপ বলে লেজহীন বড় বাঁদরদের এপ বলা হয়। কিসের সন্ধানে এপদের দল গভীর জঙ্গলে খুঁজে বেরিয়েছিল? ফলমূলের সন্ধানে এপের দল গভীর জঙ্গলে খুঁজে বেরিয়েছিল। আজ থেকে কত বছর আগে এপদের থেকে হোমিনিডরা আলাদা হয়ে যায়? আজ থেকে প্রায় 30-40 লক্ষ বছর আগে এপদের থেকে হোমিনিডরা আলাদা হয়ে যায়। এরপরে প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে সব থেকে পুরানো পাথরের অস্ত্র কোথায় পাওয়া যায়? হ্যাঁ, সব থেকে পুরানো পাথরের অস্ত্র পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। 8000 বছরের পুরানো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? 8000 বছরের পুরানো বন্য পশুর হাড় নর্মদা উপত্যকার আদমগড়ে পাওয়া গেছে। কত বছর আগে পুরানো পাথরের যুগ শুরু হয়েছিল? আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর আগে পুরানো পাথরের যুগ শুরু হয়েছিল। পুরানো পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? পুরানো পাথরের যুগে মানুষ খোলা আকাশের নিচে বা গুহায় বাস করত। আদিম মানুষ হাতিয়ার ব্যবহার করত কেন? আদিম মানুষ হিংস্র জন্তু জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং খাদ্য সংগ্রহ করার জন্য হাতিয়ার ব্যবহার করত। নতুন পাথরের যুগে মানুষ কোথায় বাস করত? নতুন পাথরের যুগে মানুষ জমির কাছে বা জমিতে বা জলাশয়ের কাছে কুটির বা বাড়ি তৈরি করে স্থায়ীভাবে বাস করত। কোন যুগে মানুষ ছোট ছোট বসতি বানাতে শুরু করে? মাঝের পাথরের যুগে মানুষ ছোট ছোট বসতি বানাতে শুরু করে। মাটির পাত্র বানানো কোন যুগে শুরু হয়? নতুন পাথরের যুগে মাটির পাত্র বানানো শুরু হয়। লুচির কঙ্কাল কত বছরের পুরানো? লুচির কঙ্কাল 32 লক্ষ বছরের পুরানো। কত খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়? 1957 খ্রিস্টাব্দে ভীমবেটকা গুহার খোঁজ পাওয়া যায়। বাগরের মানুষ কিসের গুরুত্ব বুঝতে পেরেছিল? বাগরের মানুষ গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। নতুন পাথরের যুগে মেয়েরা কি করত? নতুন পাথরের যুগে মেয়েরা গৃহস্থলী কাজ ও শস্য উৎপাদন করত। জাতার মতো যন্ত্র কোথায় পাওয়া গেছে? জাতার মতো যন্ত্র পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ কিসের সাহায্য নিয়েছিল? ঠান্ডা থেকে বাঁচার জন্য মানুষ আগুনের উত্তাপ এবং পোশাক হিসেবে পশুর চামড়া, গাছের ছাল ব্যবহার করত। কোন যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল? নতুন পাথরের যুগে মানুষ গোষ্ঠীবদ্ধ হয়েছিল। মানুষ কোন কারণে যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে? মানুষ তার সংস্কৃতির জন্যই যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারে। হরপ্পার সঙ্গে কোন বিদেশি সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ ছিল? হরপ্পার সঙ্গে মেসোপটেমিয়া সভ্যতা নামক বিদেশি সভ্যতার বাণিজ্যিক যোগাযোগ। আদিম গোষ্ঠী সমাজে পুঁতি বানানোর কারিগরকে কাদের উপর নির্ভর করতে হতো? কারিগরকে ব্রোঞ্জের কারিগর এবং কুমোরের উপর নির্ভর করতে হতো। হরপ্পা সভ্যতার সিলমোহর কিভাবে তৈরি হতো? হরপ্পা সভ্যতার সিলমোহর নরম পাথর কেটে তৈরি করা হতো। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হ্যাঁ, হরপ্পা সভ্যতা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। হরপ্পা সভ্যতার মানুষ কোন কোন ধাতুর ব্যবহার জানতো? তামা, কাঁসা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার জানতো। হরপ্পা মহেঞ্জোদারো কেন্দ্র দুটি কোন উপত্যকায় অবস্থিত? হ্যাঁ, কেন্দ্র দুটি সিন্ধু উপত্যকায় অবস্থিত। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? হরপ্পা সভ্যতা, এটা একবার বলেছি। সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নামক কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1922 খ্রিস্টাব্দে। প্রথম কে হরপ্পা আবিষ্কারের প্রচেষ্টা চালান? চার্লস ম্যাসন প্রথম 1826 খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কারের প্রচেষ্টা চালান। কিভাবে শুরু হয় জমির জন্য লড়াই? স্থায়ী বসত বাড়ি ও চাষের জন্য জমির চাহিদা বাড়ে, ফলে শুরু হয় জমি
জমির জন্য লড়াই। হরপ্পা সভ্যতাটির এই নামকরণের কারণ কি? এই সভ্যতার প্রথম কেন্দ্রটি হরপ্পায় আবিষ্কৃত হয়েছিল এবং এটি সব থেকে বড় কেন্দ্র ছিল। এর নাম অনুসারে এই সভ্যতার নামকরণ করা হয় হরপ্পা সভ্যতা। সমাজে কিসের বিচারে মানুষ নানা ভাগ তৈরি হয়? সমাজে কাজের বিচারে মানুষের নানা ভাগ তৈরি হয়। তাম্র বন যুগের সবচেয়ে বড় সভ্যতা কি? তাম্র বন যুগের সবচেয়ে বড় সভ্যতা হলো হরপ্পা সভ্যতা। হরপ্পা সমাজ জীবনে কোন শ্রেণী মানুষদের বিশেষ মর্যাদা ছিল? হরপ্পা সমাজ জীবনে বণিক শ্রেণী মানুষদের বিশেষ মর্যাদা ছিল। হরপ্পার চিলমোহরগুলো থেকে কি কি জানা যায়? হরপ্পার চিলমোহরগুলো থেকে হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস সম্পর্কে অনেক তথ্য জানা যায়। কবে থেকে মানুষ জোট বাঁধতে শুরু করেছিল? পাথরের যুগ থেকে মানুষ জোট বাঁধতে শুরু করে। আদিম মানুষ কিভাবে সভ্য হয়ে উঠেছে? আদিম মানুষ নিজের বুদ্ধি আর পরিশ্রমের জন্য সভ্য হয়ে উঠেছে। আদিম গোষ্ঠী সমাজে পুঁতি বানানোর কারিগরকে কাদের উপর নির্ভর করতে হতো? এটা হচ্ছে আমি বলেছি বর্ণ বা লিপির প্রয়োজন হয়েছিল কেন? মানুষের লেখার জন্য বর্ণ বা লিপির প্রয়োজন। হরপ্পা সভ্যতায় ধানের চিহ্ন কোথায় পাওয়া যায়? গুজরাটের রংপুর ও লোথালে ধানের চিহ্ন পাওয়া যায়। এরপরে 2-3টি বাক্য উত্তর। এদের কাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল কেন? অনেক দিন ধরে ধীরে ধীরে আবহাওয়া পাল্টাতে থাকলো, বিভিন্ন কারণে গাছপালা আগের থেকে কম শুরু করে, তাই এদের কাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল। এর থেকে হোমিনিড পরিবার কিভাবে আলাদা হয়ে গেল? আবহাওয়ার পরিবর্তন এবং গাছপালার সংখ্যা কমে যাওয়ার ফলে এদের গাছে বেড়ানো মুশকিল হয়ে পড়লো, ফলমূলের অভাব দেখা দিল। তখন এদের একদল মাটিতে নেমে এলো, খাবারের খোঁজে ক্রমে তারা দু পায়ে দাঁড়াতে শিখলো। এইভাবে ধীরে ধীরে এর থেকে আলাদা হয়ে গেল হোমিনিড পরিবার। কোন কোন এলাকায় আদিম মানুষের সন্ধান পাওয়া গেছে? আফ্রিকা, চীন ও জাভায় আদিম মানুষের কঙ্কাল ও হাড়ের সন্ধান পাওয়া গেছে। সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল, তাই উপমহাদেশে আদিম মানুষের নমুনা পাওয়া গেলেও তার পরিমাণ অল্প। কারা আদিম মানুষ নামে পরিচিত? আদিম কথার অর্থ হলো খুব পুরানো বা শুরুর দিকে, তাই খুব পুরানো সময়ের মানুষদের আদিম মানুষ বলা হয়। লুচি কি? 1974 সালে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হাদার নামক জায়গায় অস্ট্রালোপিথেকাস মানুষের একটি কঙ্কালের কিছুটা অংশ পাওয়া গেছে। 32 লক্ষ বছর আগে এই কঙ্কালটি আসলে একটি ছোট মেয়ের, যার নাম রাখা হয় লুচি। সেই থেকে প্রত্নতত্ত্বের ইতিহাসে লুচি অত্যন্ত পরিচিত নাম হয়ে ওঠে। এরপর নতুন পাথরের যুগে মানুষের হাতিয়ার কেমন ছিল? নতুন পাথরের যুগে মানুষ মসৃণ, ধারালো এবং হালকা পাথরের হাতিয়ার ব্যবহার করত। এইসব হাতিয়ার আগের যুগের তুলনায় যথেষ্ট উন্নত ছিল। হুচুঙ্গি কি জন্য বিখ্যাত? হুচুঙ্গি কর্ণাটকের গুলবর্গা জেলার একটি প্রত্নস্থল। এখানে পুরানো পাথরের যুগে নানা ধরনের হাতিয়ার পাওয়া গেছে, যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো হাতকুড়োল, ছোরা, চাচুনি প্রভৃতি। ভীমবেটকা সম্পর্কে সংক্ষেপে লেখো। ভীমবেটকা হলো মধ্যপ্রদেশে একটি প্রত্নস্থল। এখানে 1957 সালে বেশ কয়েকটি গুহার সন্ধান পাওয়া যায়। এই গুহাগুলোর দেয়ালে পুরানো পাথরের যুগের আদিম মানুষের হাতে আঁকা নানা ছবি পাওয়া গেছে। তারপরে গুলের প্রায় সবই হলো শিকারের দৃশ্য। ভীমবেটকা গুহার ছবি সম্পর্কে সংক্ষেপে লেখো। ভীমবেটকার গুহায় আদিম মানুষের আঁকা নানা জীবজন্তু ও শিকারের ছবি পাওয়া যায়। জীবজন্তুর ছবির মধ্যে পাখি, মাছ, কাঠবিড়াল প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া কতগুলো ছবিতে মানুষের সঙ্গে কুকুরেরও দেখা যায়। ছবিগুলো সবুজ ও হলুদ রং ব্যবহার করা হলেও সাদা লাল রং বেশি দেখা যায়। এরপরে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, 4-5টি বাক্য উত্তর। মানুষের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। কতগুলো বিশেষ বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করা, যেমন এ দু পায়ে হাঁটার ক্ষমতা, বি হাতের সাবলীল ব্যবহার, সি লম্বা মেরুদণ্ড, ডি মরব মস্তিষ্ক প্রভৃতি। এছাড়া মানুষ একমাত্র প্রাণী যে বুড়ো আঙুলকে অন্য কিছু ধরার কাজে ব্যবহার করতে পারে। এদের সম্পর্কে সংক্ষেপে লেখো। পরিচয়, লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্বাংশে ছিল এক ধরনের বড় বানর। তাদের লেজ ছিল না। এই বানররাই এপ নামে পরিচিত। বৈশিষ্ট্যরা গভীর জঙ্গলে গাছে গাছে ঘুরে বেড়াতো, খাদ্যের হিসাবে এরা গাছের ফলমূল খেত। এরপর আদিম মানুষের ভাগগুলি কি কি? এখনো পর্যন্ত সব থেকে পুরনো আদিম মানুষের সন্ধান পাওয়া গেছে পূর্ব আফ্রিকা। মস্তিষ্কে আকারের ভিত্তিতে এইসব মানুষদের কয়েকটি ভাগে ভাগ করা হয়। এদের মধ্যে সবচেয়ে পুরানো ছিল অস্ট্রালোপিথেকাস এবং বা গ্রুপ থেকে মানুষ। অন্যান্য ভাগ হলো হোমো হাবলিস বা দক্ষ মানুষ, হোমো ইরেক্টাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ এবং হোমো সেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষ। অস্ট্রালোপিথেকাস মানুষদের সম্পর্কে সংক্ষেপে। সাধারণভাবে অস্ট্রালোপিথেকাস মানুষ হলো এর থেকে হওয়া মানুষ। আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে এই শ্রেণীর মানুষের অস্তিত্ব ছিল। এরা দু পায়ে ভর দিয়ে কোনো রকম দাঁড়াতে পারত। এদের চোয়ালে শক্ত সুগঠিত থাকা, শক্ত বাদাম, শুকনো ফল প্রভৃতি চিবিয়ে খেতে পারত। এরা গাছে ডাল দিয়ে ধাক্কা মারত এবং পাথর ছুঁড়তে পারত। হোমোসেপিয়েন্স বুদ্ধিমান মানুষদের সম্পর্কে সংক্ষেপে লেখো। আজ থেকে প্রায় 2,30,000 বছর আগে হোমোসেপিয়েন্স বা বুদ্ধিমান মানুষের আবির্ভাব ঘটেছিল। এই শ্রেণীর মানুষের দল বেঁধে নানা পশু শিকার করত এবং প্রয়োজনে আগুন ব্যবহার করত। এরা পশুর মাংস পুড়িয়ে খেত। এই শ্রেণীর মানুষেরা পোশাক রূপে পশুর চামড়া পরত। এরা ছোট কিন্তু তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এদের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল এরা বর্ণজাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। নতুন পাথরের যুগে মানুষ জীবনযাত্রার ক্ষেত্রে কী কী পরিবর্তন? উত্তর,
আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 বছর আগে নতুন পাথরের যুগের সূচনা হয়। এসব মানুষ হালকা ও ধারালো হাতিয়ার বানানো শুরু করে। এই যুগের মানুষ প্রথম কৃষিকাজ শেখে এবং নিজেরাই খাদ্য উৎপাদনে সক্ষম হয়। কৃষিকাজ শুরু হওয়ার ফলে যাযাবর মানুষের স্থায়ী জীবনযাত্রার সূচনা হয়। শিকার ও পশুপালন থেকে যা পাওয়া যেত তা গোষ্ঠীবদ্ধ মানুষের সকলেই সমানভাবে ভাগ করে খেত। এই যুগের সমাজে নানা কারিগর শ্রেণীর উদ্ভব ঘটে, যার ফলে সমাজ ও সভ্যতা উন্নত হয়ে ওঠে। হুচুঙ্গি উপত্যকা থেকে কী ধরনের হাতিয়ার পাওয়া গেছে? কর্ণাটকের গুলবার্গা জেলার উত্তর পশ্চিমে হুচুঙ্গি উপত্যকা অবস্থিত। 1983 খ্রিস্টাব্দে মাটি খুঁড়ে সেখানে পুরানো পাথরের যুগের হাত কুড়োল, ছোরা বা ছুরি এবং শাসুনি জাতীয় হাতিয়ার পাওয়া গেছে। অনুমান করা হয় যে এইসব হাতিয়ার তৈরি হয়েছিল আজ থেকে প্রায় 5-6 লক্ষ বছর আগে। অনেকে মনে করেন যে হুচুঙ্গিতে পাথরের হাতিয়ার তৈরি করা হতো। নানা ধরনের বন্যপ্রাণী, গাছপালা ও খালের জল থাকার কারণে সম্ভবত এই জায়গাটা আদিম মানুষের বেছে নিয়েছিল। বাগর এলাকার সংস্কৃতি সম্পর্কে রাজস্থানের বাগর অঞ্চল একটি বিশিষ্ট প্রত্নক্ষেত্র। এখানে আদিম মানুষের বসতি চিহ্ন এবং পশুর হাড় পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় যে বাগরের বাসিন্দারা পশুপালন করত। পরে অবশ্য গৃহপালিত পশুর সংখ্যা বাড়ার পাশাপাশি শিকার করা পশুর সংখ্যা ক্রমশ কমতে থাকে। তাই মনে করা হয় বাগরের অধিবাসীরা গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরেছিল। তারা একদিকে শিকার এবং অন্যদিকে পশুপালন উভয় অভ্যস্ত ছিল। এরপর নতুন পাথরের যুগে মানুষ কৃষিকাজ শেখার ফলে কি হয়েছিল? নতুন পাথরের যুগে কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনযাত্রার নানা পরিবর্তন দেখা যায়। এগুলি হলো কৃষি অঞ্চলে মানুষ স্থায়ী বসবাস বানিয়ে থাকতে শুরু করে, ফলে তাদের যাযাবর জীবনে শেষ হয়ে যায়। তাদের খাবার নিয়ে পশুপালনও সহজ হয়ে গেল, কারণ গবাদি পশু খাবার জন্য হোটেল, ঘর এবং বিচেলি প্রভৃতি পাওয়া সহজ হলো। খাদ্য বাসস্থান সুনিশ্চিত হওয়ার ফলে তারা জোট বেঁধে থাকতে শুরু করে, যা পরে সমাজের জন্ম দেয়। নতুন পাথরের যুগকে নতুন বলা হয় কেন? মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে নতুন পাথরের যুগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় মানব সভ্যতার ক্ষেত্রে কতগুলো বিশেষ পরিবর্তন এসেছিল। যেমন আগের তুলনায় মানুষের হাতিয়ার বানানোর কৌশল আরও উন্নত হয়েছিল। এই সময় মানুষ কৃষিকাজ শেখার ফলে খাদ্য উৎপাদন করতে শিখেছিল, মানুষ স্থায়ী বসতি নির্মাণ করতে শিখেছিল। এইসব কারণের জন্য নতুন পাথরের যুগকে নতুন বলা হয়। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে যে ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি পাওয়া গেছে তার উদাহরণ দাও। উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে নানা ধরনের হাতিয়ার ও যন্ত্রপাতি পাওয়া গিয়েছিল। এখানে পাওয়া হাতিয়ারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুদিকে ধারালো ছুরি, হাড়ের তৈরি তীরের ফলা প্রভৃতি। এখানে জাতার মতো যন্ত্র পাওয়া গেছে। এইসব জাতা সম্ভবত দানাশস্য পেশাই করার কাজে ব্যবহার। সংস্কৃতি কি? সাধারণ সংস্কৃতি কথাটির মাধ্যমে নাচ, গান, শিল্প, সাহিত্য, পোশাক পরিচ্ছদ, মানুষের খাওয়া দাওয়া, রুচি ও অবসর, বিনোদন সহ নানা কাজকর্ম বোঝায়। সুপ্রাচীনকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত মানব সভ্যতার অগ্রগতি অন্যতম অঙ্গ হল এই সংস্কৃতি। মানুষের সংস্কৃতি তার পরিচয়। এই দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন, এপ্রা কিভাবে নানা অঞ্চলে ছড়িয়ে পড়েছিল? একসময় আফ্রিকা মহাদেশের পূর্বাঞ্চলে ছিল ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল বিশাল আকারের ভয়ানক সব প্রাণী, আর ছিল লয়জিন বানর, যাদের বলা হতো এপ। এপদের ছড়িয়ে পড়া ধীরে ধীরে আবহাওয়া বদলাতে থাকে এবং গাছের সংখ্যা কমে যায়। ফলে এপদের গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে পড়ে। খাদ্যের জন্য ফলমূলের অভাব দেখা দেয়। তখন এপদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়লো। এদের অন্য দলটি আবার খাবারের সন্ধানের কাছ থেকে মাটিতে নেমে এলো। তারা দু পায়ে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, খুঁজে থাকলো খাবার। ধীরে ধীরে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। এরপরে হোমো হাবলিস মানুষ সম্পর্কে কি জানো লেখো। পুরানো বা মানব সভ্যতার গোড়ার দিকের মানুষকে বলা হয় আদিম মানুষ। মস্তিষ্কের আকারের বিচারে আদিম মানুষকে নানাভাবে ভাগ করা হয়। এই ভাগের একটি অন্যতম হলো হোমো হাবলিস। এই শ্রেণীর মানুষ মানব সভ্যতার ইতিহাসে দক্ষ মানুষ নামে পরিচিত। আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে এই শ্রেণীর মানুষের আবির্ভাব ঘটেছিল। এরা দলবদ্ধভাবে বাস করতো, সাবলীলভাবে হাঁটতে পারতো। এদের খাদ্য ছিল ফলমূল, কাঁচা মাংস। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। এরা একটা পাথরের সাহায্যে অন্য পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতে শুরু করলো। মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার অত্যন্ত জরুরি বিষয়। কেন? পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতেও ব্যবহার করতে পারে। নানা কারণে মানব সভ্যতার ক্ষেত্রে আগুনের ব্যবহার ছিল একটি অত্যন্ত জরুরি বিষয়। যেমন ঠান্ডার হাত থেকে রেহাই। আদিম মানুষ প্রথম দিকে খোলা আকাশের নিচে বা গুহায় বাস করতো, তাই ঠান্ডার সময় তাদের প্রচণ্ড কষ্ট। আগুন জ্বালাতে শেখার পর তারা আগুনের উত্তাপের সাহায্যে প্রচণ্ড ঠান্ডা থেকে রেহাই পেল। হিংস্র বন্য পশু থেকে আত্মরক্ষা। আগুনের ব্যবহার মানুষকে হিংস্র বন্য পশু আক্রমণ থেকে বাঁচাতে আলাদা শক্তি যোগায়। বন্য পশুর আগুনকে ভয় পেত, তাই খুব সহজে আগুন ব্যবহারে করে মানুষ এই পশুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরেছিল। খাদ্যাভ্যাসের পরিবর্তন। দাবানলের সময় মৃত পশুদের পোড়া মাংস খেয়ে মানুষ তার আলাদা স্বাদ বুঝতে পারে, তাই পরে আগুনের ব্যবহার শেখার ফলে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে।
শারীরিক গঠনের পরিবর্তন, আগুন ঝলসানো খাওয়া মাংসের ফলে মানুষের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই ধীরে ধীরে চোয়ালে সরু হয়ে এলো এবং সামনের দাঁত ও উঁচু দাঁতও ছোটো হয়ে গেল। তাই সার্বিকভাবে বলা যায় আগুনের ব্যবহারের ফলে মানুষ উন্নতির দিকে আরও এক ধাপ এগিয়ে যায়। এরপরে আমাদের এমসিকিউ প্রশ্ন, হরপ্পা সভ্যতার মৃতদেহর মাথা যেদিকে শুয়ে রাখা হয় এটা হচ্ছে কি উত্তর দিকে। উপমহাদেশে সব থেকে পুরানো শস্য মজুত রাখার পাওয়া যায় কোথায়? মেহেরগড়ে। এরপরে এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরানো কার্পাস চাষের নতুন নমুনা পাওয়া যায় মেহেরগড়ে। মেহেরগড় সভ্যতার অন্যতম বিশিষ্ট ছিল সমাধি ক্ষেত্র। মেহেরগড় সভ্যতার হরপ্পা সভ্যতার কোন ধাতু নির্মিত নারী মূর্তি পাওয়া গেছে? এটা হচ্ছে ব্রোঞ্জ ধাতু। লোথাল শব্দের অর্থ কি? লোথাল শব্দের অর্থ হচ্ছে মৃতের স্থান। এখনও অবধি পৃথিবীতে সব থেকে পুরানো কার্পাস চাষের নতুন এটা হচ্ছে মেহেরগড়। মহেঞ্জোদারো পাওয়া গেছে কি পাওয়া গেছে? একটি ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি। হরপ্পা সভ্যতার অন্যতম কেন্দ্র হলো লোথাল। হরপ্পা সভ্যতার মৃতদেহকে কি করতো? হরপ্পা সভ্যতার মৃতদেহকে সমাধি করা হতো। মেহেরগড় সভ্যতা ছিল মূলত কৃষি নির্ভর। বর্তমান পাকিস্তানের বেলুচিস্তান ছিল পশ্চিম সীমা। মেসোপটেমিয়া হরপ্পা সভ্যতার কটি সিলমোহর পাওয়া গেছে? 23টি। উপমহাদেশের সব থেকে পুরানো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল তোমার 1922 খ্রিস্টাব্দে। মহেঞ্জোদারোতে পাওয়া গেছে এবার ব্রোঞ্জের তৈরি না মেহেরগড় সভ্যতা ছিল, এটা আমরা আগেও বলেছি কৃষি নির্ভর। ভারতীয় উপমহাদেশের বাড়িগুলো প্রথম রোদ পোড়ানো ইটের ব্যবহার করা হয় মেহেরগড় সভ্যতায়। লোথাল এটা দেখেছি। হরপ্পা সভ্যতার মৃতদেহের মাথা দেখছি। উপমহাদেশের সব থেকে পুরানো শস্য মজুদ বাড়ির এটা হচ্ছে মেহেরগড়ে। মেসোপটেমিয়া হরপ্পা সভ্যতার কটি সেল? এখানে হচ্ছে 23টি সেল। মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল তাম্রপ্রস্তর যুগে। এরকম করে তোমাদের অনেক এমসিকিউ আছে, অর্থাৎ 39টা এমসিকিউ আছে। তোমরা উত্তরগুলি একটু একবারে চোখ বিলিয়ে যাও। এটা হচ্ছে কি লোথাল, এটা হচ্ছে কি তোমার এটা হচ্ছে ব্রোঞ্জ। মহেঞ্জোদারো প্রথম 1921 খনন কাজ শুরু করে রাখালদের বন্দ্যোপাধ্যায়। হরপ্পার পূজা হতো ষাঁড়ের। হরপ্পা সভ্যতা হলো প্রায় ইতিহাস যুগের সভ্যতা। লোথাল শব্দের এটা দেখেছি। হরপ্পা বণিকরা পাকাপাকি বসতি করেছিল মেসোপটেমিয়াতে। মহারাষ্ট্রের দই-মা-বাত অঞ্চলটি ছিল তোমার দক্ষিণ সীমা। উপমহাদেশের সব থেকে পুরানো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে মেহেরগড়ে। সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় 1912 সালে। এবার মহেঞ্জোদারো পাওয়া গেছে একটি ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি। মেহেরগড় সভ্যতার এটা হচ্ছে সমাধি ক্ষেত্র। হরপ্পা মহেঞ্জোদারোর বিষয়ে বিস্তারিত এটা জানা যায় জন মার্শাল। এই হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ। তোমরা শূন্যস্থান পূরণ দেখো, এখানে টোটাল শূন্যস্থান পূরণ আছে 15টি শূন্যস্থান পূরণ। তোমরা ভালো করে দেখো, মানুষ তার কাজকর্ম নিয়ে মানুষের ইতিহাস, অর্থাৎ এখানে ইতিহাস। আমার ভিডিওটি এমনিতে বড় হয়ে গেছে, তোমরা একটু ভালো করে ক্লিয়ার করে শূন্যস্থানগুলি লক্ষ্য করো। উত্তরগুলি ডান পাশে দেওয়া আছে, ভালো করে তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপরেরটা সত্য মিথ্যা। তোমরা দেখো এখানে টোটাল 11টি সত্য মিথ্যা আছে। মানুষ একটি বিশেষ প্রাণী, এটা সত্য। এবং আমি যে 6 নম্বর পড়ি, মানুষ পাথরে পাথরে টোকাটুকি করে আগুন জ্বালিয়েছিল, এটাও কিন্তু তোমার মিথ্যে। ঠিক আছে, এইভাবে করে তোমরা বেমানান শব্দটিও তোমরা দেখে নেবে এখান থেকে, কারণ বেমানান এখানে আমি বেমানান 11টি প্রশ্ন দিয়েছি, 11টি প্রশ্নই ভালো করে দেখে নেবে। স্তম্ভ মিলাও, আমি একটা স্তম্ভ মিলিয়ে দেখি। একের সাথে ডি দেখো, যে বানরদের লেজ ছিল না তাদের কি বলা হয়? এব বলা হয়। হোমো হাবলিস, হোমো হাবলিস হচ্ছে দক্ষ মানুষ। তারপর হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স হচ্ছে বুদ্ধিমান মানুষ। তারপর হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাসে সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। তো আশা করি বুঝতে পেরেছো। এভাবে করে তোমার দ্বিতীয়টা, এই যে দ্বিতীয়টা তোমরা এই উত্তরটা মিলিয়ে নেবে এখান থেকে ভালো করে দেখে দেখে। এরপর 3 নম্বর হচ্ছে এই যে এখান থেকে এটা ভালো করে দেখবে। 1 নম্বরের সাথে বি এরকম করে বাকিগুলি তোমরা মিলিয়ে নেবে। এরপর 4 নম্বরেরটাও উত্তরটা দিয়ে দিয়েছি, 4 নম্বর, অর্থাৎ এখান থেকে তোমরা 4 নম্বরটা উত্তর দেখে মিলিয়ে নেবে। এবং সর্বশেষে 5 নম্বর হচ্ছে এটা ভালো করে মিলিয়ে নেবে। এরপরে বিবৃতি কোনটি সত্য কোনটি মিথ্যা, এটা আমি টোটাল 8টি বিবৃতি দিয়ে দিয়েছি। তোমরা 1-এ যেমন কি আছে 2 নম্বর বিবৃতি, তারপরে 2 হচ্ছে 3 নম্বর বিবৃতি, এরকম করে তোমরা বিবৃতিগুলি ভালো করে পড়ে নেবে। ভিডিওটি আছে এই পর্যন্তই রাখলাম। তোমাদের আবার স্মরণ করিয়ে দিলাম, তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি আরও খুশি হয়ে আরও বেশি করে আরও সুন্দর করে তোমাদের ভিডিওটি বানাতে উদ্বুদ্ধ হব। কাজে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। আর তোমরাই আমাদের
দেখা গেছে এই চ্যানেলের নতুন কারিগর, অর্থাৎ তোমরা যদি ভালোভাবে ভিডিওগুলি দেখো তাহলে দেখা গেছে আমি আরও অনেক অনেক উপরে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।